ওষুধগুলো ঠিকঠাক সময়। ডক্টর সালুকের শরীর এখন কেমন আছে? স্যার ইনভেস্টিগেশন তো চলছে। এই প্রসেস কতক্ষণ চলবে? স্যার আমরা সব রকম ভাবে ওনাকে টেস্ট করে দেখেছি, কিন্তু হঠাৎ করে এরকম স্ট্রোক হলো, কারণটা বুঝতে পারছি না। স্যার সিকিউর রুমে যে রুগী ছিল ও মারা গেছে। হোয়াট? স্যার স্যার রোগী মারা গেছে। সালুঙ্কা স্যারের অবস্থা খারাপ। ওই নিউক্লিয়ার বোমটা কোথায় আমরা জানি না। এখন কি করব? এই শহরে অসংখ্য এরকম সুটকেস আছে। যদি তাড়াতাড়ি ওই বোমালা সুটকেস খুঁজে না পেয়েছি, তাহলে এমন ক্ষতি হবে যেটা যুগ যুগ মানুষ মনে রাখবে। ডক্টর সালুক এখন কেমন আছেন? আগের থেকে বেটার। সারিকা রয়েছে ওর সঙ্গে। বুঝে উঠতে পারছি না কেন ও এত তাড়াহুড়ো করে ডেকেছিল, কি বলতে চেয়েছিল, আর আমার পৌঁছানোর আগেই ওর এই অবস্থা। এখন তো ওই রোগীটাও মারা গেছে, আর ডক্টর সালুকের স্ট্রোক হয়ে গেছে। স্যার এটা কি কোনো কোইন্সিডেন্স? ডক্টর সালুকের স্ট্রোক হলো ঠিক তখনই যখন উনি আমাদের কিছু বলতে যাচ্ছিলেন। কাকতালীয়ই হবে অভিজিৎ। ডক্টর সালুকের স্ট্রোক হয়েছে, কেউ তো ওর ওপর হামলা করেনি। হ্যাঁ স্যার, ওই রোগীর অবস্থা এমনিতেই খারাপ ছিল, ডাক্তার বলেই দিয়েছিল। না, কোনো কাকতালীয় কিছু হয়নি। গন্ডগোল আছে, নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। এসিপি স্যার, আমি বুঝতে পারছি যে এখন আপনি ওনার অবস্থা নিয়ে খুবই চিন্তিত রয়েছেন, কিন্তু আমাদের এক্ষুনি কিছু একটা করতেই হবে। যদি এই বোমটা ফাটে তো লক্ষাধিক মানুষের প্রাণ বিপন্ন হবে। আর আমরা ওখানে কার পর্যন্ত পৌঁছানোর আগেই আতঙ্কবাদী বোম নিয়ে চলে গেছে। অন্য কোনো রাস্তা খুঁজতে হবে। বোমটা যে জিনিসের মধ্যে রেখেছে না, সেটা খোঁজার জন্য। একটা উপায় আছে স্যার। কি? স্যার ওই বোমটা যার মধ্যে রয়েছে, মানে বক্স বা কন্টেনার, ওটা ড্যামেজ স্যার, আর সেই জন্যই রেডিয়েশন লিক হয়েছে। তাই সবার প্রথমে ওই আতঙ্কবাদীরা ওই বক্সটাকে রিপেয়ার করাবে, যাতে রেডিয়েশনের জন্য তাদের সঙ্গীরা কেউ মারা না যায়। আর হ্যাঁ, ওনাদের দরকার হবে সীসা দিয়ে ওরা ওটাকে কভার করবে যাতে রেডিয়েশন লিকেজ না হয়। কিন্তু এটা তো কোনো সাধারণ লোকের কাজ নয়, এটা এক্সপার্টের কাজ। এমন অভিজ্ঞ কাউকে দরকার যে রেডিও অ্যাক্টিভ মেটেরিয়ালস নিয়ে আগেও কাজ করেছে, যে সবই জানে এই ব্যাপারে। স্যার, ইনফরমারদের কাজে লাগিয়ে দিই। খোঁজ নিয়ে নিয়ে এমন কে কে আছে এই ব্ল্যাক মার্কেটে যারা এই ধরনের গুপ্ত কাজ করে। স্যার আমি জানতে পেরেছি যে ভিকির লাশ পাওয়া গেছে এই গ্যারেজে। নাম খুব খারাপ ছিল স্যার ওর এই ব্যাপারে, আর মনে হয় যে এই কন্টেনার ওই বানিয়েছে। পয়েন্ট ব্ল্যাঙ্ক গুলি করেছে, কোল্ড ব্লাডেড মার্ডার। ওই আতঙ্কবাদী এসেছিল এখানে লেট কন্টেনার বানাতে, আর ওদের কাজ শেষ হয়ে যেতেই একে মেরে দিয়ে গেছে। দিনে দুপুরে একজন লোকের খুন হয়ে গেল। আচ্ছা, এটা কি করে সম্ভব যে কেউ কিছু দেখেনি, কেউ কিছু শোনেনি? খুনও তো কেউ দেখেনি, কিন্তু একজন সাক্ষী আছে যে সবার প্রথম লাশটাকে দেখেছে। ওনাকে ডাকুন তো। যতীন, ইনি সিআইডি অফিসার। যখন তুমি এই লাশটা দেখেছিলে তখন এর আশপাশে কি অন্য আর কাউকে দেখেছিলে তুমি? হ্যাঁ স্যার, দোকান থেকে বেরোতে আমি একটা লোককে দেখেছিলাম। আমি ওই সময় রাস্তার ওই দিকে ছিলাম। ওই লোকটা চলে যাওয়ার 5 মিনিট পর আমি ফেরত এলাম, যখন দেখলাম যে ভিকির লাশ এখানে পড়ে আছে। ওই লোকটার হাতে কি কোনো সুটকেস বা কিছু ছিল? হ্যাঁ স্যার ছিল তো। আপনি কি করে জানলেন? নিশ্চয়ই ও খুন করেছে। ওর চেহারা মনে আছে তোমার? হ্যাঁ স্যার। স্কেচ বানাতে পারো? পারবো স্যার। গুড। পবন, পবন, এর আবার কি হলো? পবন ওঠ! নার্স, নার্স তাড়াতাড়ি ডাক্তারকে ডাকো, জানি না কি হয়ে গেল। প্লিজ ডক্টর, ডক্টর, কি হলো? ডাক্তারবাবু দেখুন না এর কি হয়ে গেছে। ও গড, এরও স্ট্রোক হয়েছে। এক কাজ করো, ডক্টর তারিকাকে ডাকো এক্ষুনি। এক কাজ করো, একে রুমে শিফট করো, চলো। ডক্টর তারিকা, ডক্টর তারিকা, ডক্টর তারিকা, আপনি শুনতে পাচ্ছেন? ডক্টর, ও মাই গড, এরও স্ট্রোক হয়ে গেছে। আমি তো বুঝতেই পারছি না হচ্ছেটা কি। একজনের পর একজনের স্ট্রোক হচ্ছে। ভেবে পাচ্ছি না 3টে সুস্থ মানুষের একই সময়ে স্ট্রোক আসলো কি করে। না 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 না, কিছু না কিছু গন্ডগোল তো নিশ্চয়ই আছে, কিছু গোলমাল আছে। কেউ আর্টিফিশিয়ালি স্ট্রোক কি করে করাতে পারে? ডক্টর সোমেশ, এটা রেডিয়েশনের কারণে নয় তো? না, রেডিয়েশন পয়জনিং এর জন্য স্ট্রোক হতে পারে না। আর ওই যে ওয়ার্ড বয় ছেলেটা, ও তো পেশেন্টের কাছে আসেইনি। ওই ওয়ার্ড বয়কে অজ্ঞান অবস্থা পেয়েছেন? হ্যাঁ। কোথায়? সাপ্লাই রুমে।
সাপ্লাই রুম, পঙ্কজ, ফেডরিক। স্যার সাপ্লাই রুমে কিচ্ছু পাওয়া যায়নি, যা কিছু আছে সেটা এখানেই আছে, যার জন্য সব ঘটেছে। ঠিক আছে, এই রুমটা খুব ভালো করে চেক করো, প্রতিটা কোণা ভালো করে দেখো। ফেডরিক, বেডের নিচে দেখো। ডক্টর, হ্যাঁ, এটা কি মেডিকেল ইকুইপমেন্টের কোনো পার্ট? এটা তো আমি কখনো দেখিনি। এটা হসপিটালের ইকুইপমেন্টই না। তাহলে এটা কি হতে পারে? আমি কি ওটা দেখতে পারি? নিশ্চয়ই। স্যার, মনে হচ্ছে আমি এই ডিভাইসটা আগে দেখেছি। রাইট, স্পেশাল ফোর্সে এই ডিভাইসটার ব্যবহার হয়। ইফ আই এম নট রং, এটাকে নিউরাল ডিসরাপ্টার বলে। নিউরাল ডিসরাপ্টার? তার মানে? দেখুন, আমাদের শরীর তখনই কাজ করে যখন আমাদের মস্তিষ্ক বডিকে সিগন্যাল পাঠায়, যেমন ওঠা, বসা, খাওয়া দাওয়া অথবা কথা বলা। আর এই সিগন্যালগুলো আসে নিউরনসের মাধ্যমে। আর এই ডিভাইসটা মস্তিষ্ক আর শরীরের এই যোগাযোগ নষ্ট করে দেয়, ডিসরাপ্ট করে দেয়। আর যদি এমনটাই হয়, তাহলে শরীর মস্তিষ্কের ইশারা বুঝতেই পারবে না। শরীর সম্পূর্ণ অসাড় হয়ে যাবে, মনে হবে যেন স্ট্রোক হয়েছে, কিন্তু আসলে ওটা স্ট্রোক নয়, এই ডিভাইসটার কারসাজি। ময়াঙ্ক, যদি এই ডিভাইস কেউ দূরে নিয়ে যায় তাহলে এর প্রভাব নষ্ট হয়ে যায়। একদমই তাই তো? ফেডরিক, একটা কাজ করো, এই ডিভাইসটাকে দূরে নিয়ে যাও আর ডিস্ট্রয় করো, নষ্ট করে দাও এটাকে। ইয়েস স্যার। এর মানে হচ্ছে এরা তিনজনই ঠিক হয়ে যাবে। হ্যাঁ ডাক্তারবাবু, নিশ্চয়ই। কিন্তু আমরা যদি এটার সাথে আর কিছুক্ষণ থাকতাম, তাহলে এর প্রভাব আমাদের ওপরেও পড়তো। আচ্ছা, এই জন্যই এটার প্রভাব সালুখে আর শালিকার ওপর হয়েছে। এর মানে হলো এর প্রভাব ওয়ার্ড বয়ের উপর এই জন্য হয়েছিল কারণ ও 1 ঘন্টা ওই ঘরে ছিল, যেটা এই ঘরের পাশে। এক্স্যাক্টলি ডাক্তারবাবু, যেহেতু আমরা এই ডিভাইসটা ডিস্ট্রয় করে দিয়েছি, এবার তিনজনে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। কিন্তু কিন্তু এই ডিভাইস এখানে রাখলো কে? সেই আতঙ্কবাদী গ্যাংয়েরই কেউ। সেই গ্যাং জানতো যে ডক্টর সালুখের কাছে কিছু ইনফরমেশন আছে, আর সেই জন্যই এই ডিভাইসটাকে এখানে সেট করে দিয়ে গিয়েছিল, যাতে সালুখের অবস্থা খারাপ হয়ে যায়। স্যার, স্টাফেদেরকে, কারণ ওরা ছাড়া তো কেউ যাতায়াত করে না। নিশ্চয়ই সে হসপিটালের কোনো স্টাফ যে এই কাজটা করেছে। না এসিপি স্যার, এরকম হতেই পারে না। এটাই হয়েছে ডক্টর সোমেশ, এটাই হয়েছে। আর একটা কথা শুনে রাখুন, যতক্ষণ না ওই অপরাধীকে আমরা ধরতে পারছি, ততক্ষণ এই হসপিটাল থেকে কেউ, মানে আপনিও, এখান থেকে বাইরে যাবেন না। এই পুরো হসপিটালের সমস্ত ফ্লোরের সিসিটিভি ক্যামেরার ফুটেজ আমি এখন দেখতে চাই। স্যার, সমস্ত স্টাফেদের লিস্ট দেখা হয়ে গেছে, এখনো কিন্তু কিচ্ছু পাইনি। পাওয়া যাবে ফেডরিক, সিসিটিভি ফুটেজটা তো দেখছি, নিশ্চয়ই এখন কিছু পাওয়া যাবে। পুরবি, একটু পজ কর। কেন জানি না মনে হচ্ছে কোথায় যেন একে দেখেছি আমি, খুব চেনা চেনা লাগছে। কে হতে পারে? ইয়েস, এই দেখো, এই সেই লোক দয়া অভিজিৎ যার স্কেচ করিয়েছে, এই সেই ছেলেটা। একজনকে খুন করার পরে ওই বোমওয়ালা সুটকেসটা নিয়ে গিয়েছিল। স্যার, এই নার্সটা কি? আর এরা কি কথা বলছে? সেটা তো আমি জানি না, তবে একটা কথা পরিষ্কার, এই হসপিটালের স্টাফদের মধ্যে যদি কেউ ওদের সঙ্গে যুক্ত থাকে, সে হলো এই নার্স। স্যার, এর নাম তো পায়েল। পায়েল কোথায়? ডাকুন ওকে। সিস্টার, পায়েল কোথায়? ওকে এক্ষুনি এখানে ডাকো। পায়েলকে তো অনেকক্ষণ ধরেই দেখা যাচ্ছে না হসপিটালে।
স্যার পায়েল তো হসপিটালে নেই এখন। পায়েল হসপিটালে নেই মানে ও পালিয়েছে। আমি বলেছিলাম না ডক্টর সমেশ যে হসপিটালের কেউ আমাদের পারমিশন ছাড়া বাইরে যাবে না। তাহলে এই পায়েল গেল কি করে? স্যার আমরা জানি না, আমরা ওই সময় সব দরজা বন্ধ করে দিয়েছিলাম, কেউ বাইরে যায়। কি কথা বলছেন আপনি? এই হসপিটাল থেকে বাইরে কোনো অ্যাম্বুলেন্স গেছিল কি? অ্যাম্বুলেন্স, হ্যাঁ একটা ইমার্জেন্সি কেস ছিল, আধ ঘন্টা আগে একটা অ্যাম্বুলেন্স বাইরে গিয়েছিল। ব্যাস, পায়েল ওই অ্যাম্বুলেন্সেই আছে। ওই যে নার্স আছে পায়েল, ও তোমার সঙ্গে ছিল অ্যাম্বুলেন্সে? হ্যাঁ স্যার, ও বলছিল যে যে রুগীকে আনতে যাচ্ছিলাম ওটা ওর বন্ধু, তো চলে এলো আমার সাথে। এখন কোথায় আছে যে ও? ওর মাঝখানে কিছু কাজ মনে পড়ে গেল, ও নেমে গেল। মানে হসপিটাল থেকে বেরোনোর জন্য অ্যাম্বুলেন্সটাকে ব্যবহার করেছে। কোথায় কোথায় নেমেছিল? এই খাতিপুরা জংশনে স্যার। জায়গাটা আমি চিনি, নয় এখনই চলো। আরে দাদা শুনুন, এই মেয়েটাকে কি দেখেছিলে 1 ঘন্টা আগে এখানে? নার্সের ড্রেস পরেছিল। হ্যাঁ স্যার, আমি একে দেখেছি, আমার অটোতে এসেছিল। এই আধ ঘন্টা আগে ওকে 5 বাতি সিগন্যালের সামনে ছেড়েছি। থ্যাংক ইউ। ওই সিগন্যাল থেকে মেয়েটা কোথায় যেতে পারে? এই দেখো, নিশ্চয়ই আশেপাশের কোথাও ভিড়ভাড় এলাকাতেই যাবে। এই বোম ফাটার পরে যাতে অনেক বেশি লোকের ক্ষতি হতে পারে। মল, ও নিশ্চয়ই মলে গিয়েছে। ওই সিগন্যালের পাশেই তো একটা মল আছে। আরে ভালো করে প্রত্যেকটা গাড়ি চেক করো। গাড়ি রিভার্স নে। আরে পেছনেও গাড়ি আছে। আরে তাড়াতাড়ি বেরো। এই দাঁড়া 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 দাঁড়া। গাড়ি রিভার্সে নে। এই দাঁড়া, গাড়ি দাঁড় করা, দাঁড় করা, দাঁড়া। তাড়াতাড়ি গাড়ি বার করো আর ধা করে দেন। এরা চেকপোস্ট ভেঙে পালিয়েছে, নিশ্চয়ই এরা কোনো অন্যায় করেছে। হ্যাঁ, সামনে 5 কিলোমিটার নাকাবন্দি করো। স্যার, আমাদের পুরো টিম ভালো করে চেক করেছে, কার আর লোকটা কাউকেই পাইনি। ওরা চেকপোস্ট ভেঙে পালিয়েছে। রাস্তা শেষ হয়ে জঙ্গল শুরু হয়ে যাচ্ছে, তার মানে এখানেই ওরা কোথাও থাকবে। স্যার, ওই দেখুন, মনে হচ্ছে ওটা অপরাধীদের আড্ডা। হ্যালো, সবাই জঙ্গলের ভেতর চলে এসো। স্যার, ও মাই গড, এ তো মরে গেছে। স্যার ব্যাপারটা কি? ওর মুখে ওই লাল দাগটা কিসের? যে দুজন গাড়িতে বসেছিল এই তাদের মধ্যেই একজন। এর তো খুব খারাপ অবস্থা হয়েছে। স্যার, 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 এ তো ওই লোকটাই, ওই লোকটার পার্টনার। কিন্তু এর হলো কি স্যার? একই দাগ আছে স্যার। তোমরা একে তাড়াতাড়ি হসপিটালে পাঠাও, ততক্ষণে আমি সিআইডি কে ফোন হ্যাঁ, করছি। ওঠাও তাড়াতাড়ি। হ্যালো সিআইডি। তাহলে একজন মারা গিয়েছিল আর আরেকজন কষ্টে চিৎকার করছিল, অসুস্থ মনে হচ্ছিল। হ্যাঁ স্যার, আর ওদের দুজনেরই শরীরে লাল দাগ ছিল। স্যার, এই হসপিটালে এক্ষুনি কথা হলো এই দ্বিতীয় ব্যক্তির ব্যাপারে। তাহলে হসপিটালের লোকেরা কি বললো? ওর অবস্থা খারাপ, ওনারা বুঝতেই পারছেন না ওর কি হয়েছে। তার মানে ওরা এখনো চিকিৎসা শুরুই করেনি? টেস্ট করেছেন স্যার, কিন্তু বুঝতে পারছেন না কি হয়েছে। দেখছেন, অদ্ভুত ব্যাপার, কি হতে পারে ওদের? স্যার এদিকে আসুন।
এখানে তো এমন কিছু চোখেও তো পড়ছে না। আচ্ছা প্রণব, এই বডিতে যে লাল চিহ্ন ছিল সেগুলো ছাড়া কোনো ফেটাল ইনজুরির চিহ্ন ছিল? মানে কেউ ছুরি মেরেছে বা গুলি করেছিল এরকম? স্যার আমি বডিটা ভালো করে চেক করেছি, কিন্তু ওর মধ্যে কোনো ক্ষতচিহ্ন ছিল না। কিন্তু হ্যাঁ, মাথায় একটা আঘাত চিহ্ন ছিল। হ্যাঁ, হতে পারে ওটা অ্যাক্সিডেন্টের সময় হয়েছে। বাকি তো অ্যালার্জির মতো দাগ ছিল। আচ্ছা, আপনি বলছিলেন যে ওরা নাকা চেকিং, মানে পুলিশ নাকা চেকিং ভেঙে পালিয়ে যাচ্ছিল। তাহলে এটা তো সহজ ব্যাপার যে গাড়িতে এমন কোনো জিনিস ছিল যে ওরা চাইছিল না পুলিশের হাতে পড়ুক। হ্যাঁ স্যার, কিন্তু ওই গাড়িটা পাওয়া যায়নি, জানি না কোথায় ওটা লুকিয়েছে। চেকপোস্ট ভেঙেছিল অনেকক্ষণ হয়ে গেছে। এই ঘটনাটা কালকে হয়েছে, মানে তারপরে এমন কিছু ভয়ানক হয়েছিল যার জন্য একজন মারা যায় আর আরেকজন আহত হয়েছে। আচ্ছা, ওই আহত লোকটা কোথায় পড়েছিল? স্যার এখানেই পিছনের দিকে। গিয়ে দেখো তো। ওদের কাছে না কোনো মোবাইল ফোন পাওয়া গেছে আর না কোনো আইডি। হতে পারে গাড়িটা আশেপাশে কোথাও লুকিয়ে দিয়েছে, তারপর এখানে চলে এসছে ওরা। হয়তো ওরা সময়ই পায়নি গাড়ি থেকে ওই জিনিসটা বের করার জন্য, যেটা ওরা লুকিয়ে নিয়ে যাচ্ছিল। একবার যদি গাড়িটা পেয়ে যাই তাহলে অর্ধেক প্রশ্নের জবাব খুব সহজেই পেয়ে যাব। দ্বিতীয় লোকটাকে আমরা আহত অবস্থায় এখানে পেয়েছি। স্যার, এই দেখুন স্যার, রক্ত মাখা হাতের ছাপ। এই দেখো, জুতোর ছাপও আছে। চলো একবার জঙ্গলের ভিতরে ঢুকে দেখি, হয়তো এই জুতোর চিহ্ন আমাদের গাড়ি পর্যন্ত নিয়ে যাবে। ঠিক আছে প্রণব, তুমি আর তোমার বাকি অফিসারেরা জঙ্গলের অন্যদিকে তল্লাশি চালিয়ে যাও, আমরা ওদিকটা দেখে আসছি। স্যার। যাও। বড় অদ্ভুত ব্যাপার তো। এর শরীরের ওপর যে আগে দাগগুলো ছিল সেগুলো লাল ছিল, কিন্তু সেই সবগুলো দাগ কালো হয়ে গেল কি করে? ওহ, এর মাংস বেরিয়ে আসতে শুরু করেছে। স্যার এত অদ্ভুত ধরনের ক্ষত শরীরে রয়েছে, ক্ষতগুলো লাল ছিল তারপরে কালো হয়ে গেছে। এর হয়েছিল কি? মাই গড, এর মাথা চুলগুলো দেখো কিরকম অদ্ভুত, একটু টানতে একদম গোছা শুদ্ধ উঠে এলো। এরকম কখনো না দেখেছি না শুনেছি। ভারী অদ্ভুত রক্ত। আমার মনে হচ্ছে এটা কোনো অসুখ নয়, এটা অন্য কোনো ব্যাপার। অন্য কিছু মানে? অন্য কোনো মানে, তুমি এক কাজ করো, ল্যাবের সব কটা আলো নিভিয়ে দাও, জানা যাবে। ও গড স্যার, স্যার এটা তো চকচক করছে। মাই গড, এর মধ্যে থেকে লাইট কি করে বেরোচ্ছে? যা ভেবেছিলাম একদম ঠিক তাই। কি? আমি বুঝতে পেরেছি আলোটা কেন ঠিকরে বেরোচ্ছে। এসিপি কে ফোন করো যেন তাড়াতাড়ি হসপিটালে পৌঁছায়। হসপিটালে যে লোকটা অ্যাডমিট আছে তাকেও চেক করতে হবে। বাকি কথা পথে যেতে যেতে Okay, বলবো। হ্যাঁ, চলো স্যার। এক্ষুনি। অভিজিৎ, এই কে ওখানে? আয় আয়। ডক্টর শালুকে আপনার কথা মতো পেশেন্টকে একটা সিকিউর রুমে শিফট করে দিয়েছি। ভেরি গুড। কিন্তু ব্যাপারটা কি? দেখুন, বিশদে ব্যাপারটা আপনাকে পরে বলবো। হ্যাঁ শালুকে, হ্যাঁ ঠিক তো,
বস ডাউট তো হচ্ছে। আরে শিওর? একবার চেক করি। হ্যাঁ ঠিক আছে। কোথায় আছে? আসুন প্লিজ কাম। বস আমি ভেতরে গিয়ে একটু চেক করি। হ্যাঁ কিন্তু না, আমার কাছে প্রোটেক্টিভ স্যুট আছে। ঠিক আছে। দেখো সালুকে, এ তো তোমার সন্দেহই ঠিক ছিল। দেখুন, যে কোনো নার্স বা ওয়ার্ড বয় এই পেশেন্টের বেশি কাছাকাছি এসেছে, তাদেরকে ডাকুন, তাদের চিকিৎসা করা খুব দরকার, কুইকলি। তাড়াতাড়ি চিকিৎসা করাতে হবে, কিন্তু কিসের জন্য চিকিৎসা করাতে হবে আপনি কিছু বলুন তো। ডাক্তারবাবু, এই রোগীটা খুবই বিপজ্জনক রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়ালের সংস্পর্শে এসেছে। এই যে সিমটমগুলো দেখছেন না, এই সব কটা সিমটম রেডিয়েশন পয়জনের কারণে হয়েছে। রেডিয়েশন পয়জনিং? হ্যাঁ, এর যে পার্টনার ছিল সে অলরেডি মারা গেছে। এর চিকিৎসা যদি এক্ষুনি করা না হয় তাহলে এর বাঁচাটাও খুব মুশকিল। হায় ভগবান, আমি তো এই পেশেন্টকে কবে থেকে দেখভাল করছিলাম, তাহলে আমার ওই রেডিয়েশন পয়জনিং হয়ে গেছে হয়তো। ফাইল কন্ট্রোল ইয়োরসেলফ। ডক্টর, না 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 না, দেখুন ঘাবড়াবেন না। দেখো পায়েল, তুমি ডাইরেক্ট এই রেডিও অ্যাক্টিভ মেটেরিয়ালের সংস্পর্শে আসোনি, সেই জন্য তোমার ইনফেকশন হওয়াটা খুবই কম সম্ভাবনা আছে। তবুও সেফটির জন্য আপনারা রেডিয়েশন এক্সপোজারের ওষুধ নিয়ে নিন, যাতে এটা থেকে কোনো সাইড এফেক্ট আপনাদের না হয়। আর হ্যাঁ, একটা কথা খেয়াল রাখবেন, এখন থেকে যে কেউ এই রোগীর কাছে যাবে, যে কেউ, তাকে একটা প্রোটেক্টিভ স্যুট ব্যবহার করতে হবে, মনে রাখবে। সালুকে, তোমার কথা অনুযায়ী আমি অ্যাটমিক সেন্টারে ফোন করেছিলাম। তা ওরা আমাকে জানালো যে ওদের কাছে যে কটা রেডিও অ্যাক্টিভ মেটেরিয়ালস ছিল সেগুলোর সব কটাই ঠিকঠাক আছে, একটাও হারায়নি। স্যার, এই রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল তো বাজারে পাওয়া যায় না, স্পেশাল এজেন্টদের কাছে অ্যাভেলেবেল হয়। বস, এই রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল কোথায় পাওয়া গেছে, কিভাবে পাওয়া গেছে সেটা পরে দেখা যাবে। আপাতত তোমাকে এটুকু বলতে পারি, এ খুব বেশি মাত্রায় রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল দ্বারা প্রভাবিত, যাতে নিউক্লিয়ার এলিমেন্টও থাকতে পারে। সালুকে, যাই হোক না কেন এই লোকটাকে আমাদের বাঁচাতেই হবে, কারণ এই আমাদের বলতে পারবে ওই যে রেডিও অ্যাক্টিভ মেটেরিয়ালস আছে সেটা কোথা থেকে পেয়েছিল। আর তাছাড়া জানি না কতগুলো লোক এর সংস্পর্শে এসেছে, প্রত্যেকেরই তো জীবন বিপন্ন, তাদেরকেও তো বাঁচাতে হবে আমাদের। স্যার, এই রেডিও অ্যাক্টিভ মেটেরিয়ালটা ওই গাড়িতে নেই তো, যেখানে ওরা ছিল? যে কোনো জায়গায় থাকতে পারে। সালুকে, একটা কাজ করো, তুমি এই পেশেন্টের সঙ্গে থাকো। হ্যাঁ, ঠিক বলেছো বস, আমি এখানে অপেক্ষা করছি। ওর যখনই জ্ঞান ফিরবে আমি ওকে জিজ্ঞেস করবো এই মেটেরিয়াল ও কোত্থেকে পেয়েছে, কিভাবে পেয়েছে। আর সারিকা, তুমি এক কাজ করো, তুমি ফিরে গিয়ে ওই লাশটাকে ভালো করে চেক করো, জানবার চেষ্টা করো আসলে কোন এলিমেন্ট আছে, খুব ভালো করে চেক করো। স্যার। হ্যালো এসিপি বর্ধমান। এসিপি স্যার, যে প্রশ্নের গোলক ধাঁধায় আপনি জড়িয়ে, ওর জবাব আমার কাছে আছে। দেখা করবেন? আপনি কে? কোথায় দেখা করবেন? G14 রুক্মিণী অ্যাপার্টমেন্ট। এর কোনো দরকার নেই এসিপি প্রদ্যুমান, আপনার আমাকে ভয় পাওয়ার দরকার নেই। আপনি চাইলে বন্দুকটা নিচে রাখতে পারেন। আপনি কে? মনোজ, ইন্টেলিজেন্স ব্যুরো অফিসার। ইন্টেলিজেন্স ব্যুরো? আর এইভাবে ডাকলেন? বাধ্য হলাম, অনেকগুলো নিরীহ প্রাণ জড়িয়ে, আর ওদের বাঁচানোর জন্য এটাই দরকার ছিল যে আমরা লুকিয়ে লুকিয়ে দেখা করি। নিরীহ লোকেদের প্রাণের কথা বলছেন মানে ওই রেডিও অ্যাক্টিভ? আগে হ্যাঁ, যখন আপনি অটোমিক রিসার্চ ইনস্টিটিউশনে ফোন করে জানতে চাইলেন, তো আমরা ওখান থেকে অ্যালার্ট পেয়ে গেছিলাম। তাহলে আপনার কাছে সব প্রশ্নের উত্তর আছে? আগে হ্যাঁ স্যার, কিন্তু ওটা টপ সিক্রেট। আশা করি যে সিআইডির দ্বারা এই সিক্রেট লিক হবে না। বলে তো দেখুন। কিছুদিন আগে একটা ইন্টেল পেয়েছিলাম, দেশেতে নিউক্লিয়ার ডিভাইস এসেছে,
কি? আমরা বোমটা খোঁজার অনেক চেষ্টা করেছি কিন্তু কিছুই জানতে পারিনি। আমরা এই কথা না তো পাবলিক করেছি না তো মিডিয়াকে বলেছি, কারণ আমরা বললেই আতঙ্ক তৈরি হতে পারতো। কিন্তু আমরা যখনই জানতে পারলাম যে এই ধরনের কেস আপনাদের কাছে এসছে, আমি সঙ্গে সঙ্গে চলে এলাম। কিন্তু এইভাবে নিউক্লিয়ার অ্যাটম বোমটা এমন কোন ডিভাইস যেটা গাড়িতে কি করে নিয়ে যাওয়া যায়? আসলে এই নিউক্লিয়ার ডিভাইসটাকে মডিফাই করা হয়েছে, এমনভাবেই মডিফাই করা হয়েছে যে একটা সুটকেসের মধ্যেও ফিট হয়ে যায়। ওর ওয়েট হয়তো 5 কেজি অথবা তার চেয়েও কম। এত ছোট বোম? ছোট হতে পারে ম্যাম, কিন্তু খুবই ভয়ঙ্কর। আপনি নিজেই দেখে নিন। যদি এটা ব্লাস্ট করে যায় স্যার, তো 25 কিলোমিটার রেডিয়াসের মধ্যে শুধুই ধ্বংস আর ধ্বংস হবে। 5 কিলোমিটারের রেডিয়াসের মধ্যে যে মানুষ থাকবে সে সঙ্গে সঙ্গে মরে যাবে। আর 20 কিলোমিটার রেডিয়াসের মধ্যে যদি কোনো মানুষ বেঁচেও যায় তো হয়তো বিকলাঙ্গ হয়ে যাবে, না তো মেন্টালি চ্যালেঞ্জড হয়ে যাবে। ভগবান না করুক যেন এই বোম ব্লাস্ট মুম্বাই না হয়। মুম্বাইয়ের কি অবস্থা হবে আপনি ভাবতেও পারছেন না। দেখুন, যতক্ষণ আমরা আছি, যতক্ষণ এই সিআইডি আছে, ততক্ষণ এই শহরের ক্ষতি কেউ করতে পারবে না। না আমরা কোনো ক্ষতি হতে দেব। ওই নিউক্লিয়ার বোম আমরা ঠিক খুঁজে বের করব। নিঃশ্বাস নাও, নিঃশ্বাস নিতে পারছো? আমি কোথায় আছি? তুমি হসপিটালে আছো। তোমার সাথে কি তোমার হয়েছে? কিচ্ছু হয়নি, তোমার কিচ্ছু হয়নি। দেখো, তুমি খুব বিপজ্জনক রেডিয়েশনের শিকার তুমি, কিন্তু এখন তোমার চিকিৎসা হচ্ছে। আনন্দ। অরবিন্দ? আনন্দ কোথায়? অরবিন্দ তোমার বন্ধু? কিছু মনে করো না, অরবিন্দ কিন্তু মারা গেছে। কিন্তু কিন্তু তুমি ঘাবড়ে যেও না। শোনো শোনো, তুমি আমার কথা মন দিয়ে শোনো। তুমি আমাকে বলো যে তুমি এই রেডিয়েশনের শিকার কোথায় হয়েছো, কিভাবে হয়েছো, কবে হয়েছো? আমাদের মনে আছে? আমাদের ডেলিভারি করার কথা বলা হয়েছিল। ডেলিভারি করার কাজ? কোন জিনিসের ডেলিভারি? নিউক্লিয়ার বোম। নিউক্লিয়ার বোম? হ্যালো অপারেটর, দেখুন আপনি এসিপি প্রদ্যুম্নকে তাড়াতাড়ি খবর দিন। ওনাকে বলবেন ডাক্তার সালুকে ডেকেছে, আর্জেন্ট। আচ্ছা আমাকে একটা কথা বলো, তুমি এই নিউক্লিয়ার বোমটাকে ডেলিভারি করে দিয়েছো না এখন ওখানেই আছে? কোথায় আছে, কোথায় আছে ও? এটা আমি আপনাকে বলতে পারবো না। দেখো সেটা বলতে হবে, এটা জীবনের প্রশ্ন। এটা ও না আমাকে না মেরে না দেবে। না, ঘাবড়ে যেও না তুমি। পুরো সিআইডি টিম তোমার সঙ্গে আছে, তুমি একদম চিন্তা করো না, তোমার কিচ্ছু হবে না। ও গড, সালুখে ঘুমিয়ে পড়লো নাকি? স্যার, আমার কিছু গন্ডগোল মনে হচ্ছে, আমি ওখানে গিয়ে দেখি। স্যার। সালুখে, এই সালুখে, সালুখে। কি হলো স্যার? স্যার। সালুখে, এই সালুখে, আরে কিছু একটা বলো, কিছু। হ্যাঁ কি হয়েছে? এনার জ্ঞান আছে কিন্তু কিছু বলতে পারছেন না। তাড়াতাড়ি ডাক্তারকে ডাকো, সারিকাকেও ডাকো। হ্যাঁ। সালুখে কিছু একটা বলো, সালুখে। স্যার, 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 স্যার আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? স্যার, স্যার এটা তো স্ট্রোকের সিম্পটম। হোয়াট হ্যাপেন্ড? ডক্টর, মনে হয় ওনার স্ট্রোক হয়েছে। সিস্টার, ইমার্জেন্সি রুমের ব্যবস্থা করো রাইট নাও। ক্যান ইউ হিয়ার মি? চলো চলো তাড়াতাড়ি নিয়ে চলো। চলুন। অভিজিৎ, গাড়িতে রেডিয়েশন আছে কিন্তু কম আছে, কিন্তু বোমের কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না। মানে গাড়ি থেকে বোম বের করে নেওয়া হয়েছে। স্যার, যে লোকটা গাড়ির কাছে দাঁড়িয়েছিল ওর গ্যাংয়ের লোকেরা তোকে মেরে দিল, তাহলে এই বোমটা কোথায় গেল?
হয়তো এই গ্যাংয়েরই কেউ বের করে নিয়ে গেছে। এই গাড়ির ফুয়েল ট্যাঙ্কটাও খোলা ছিল। মনে হচ্ছে আমরা যখন এখানে পৌঁছেছিলাম তখন ওরা ডাইনামাইট স্টিক দিয়ে গাড়িটাকে ওড়ানোর চিন্তা করেছিল, যাতে কোনো প্রমাণ না থাকে। বেশ বড় প্ল্যানিং করেছিল ওরা, কোনো প্রমাণই রেখে যায়নি। একটা কথা মাথায় ঢুকছে না স্যার, ওই রেডিও অ্যাক্টিভ জিনিসটা গাড়িতে লিক হয়ে গেল কি করে? হয়তো ওই অ্যাক্সিডেন্টের জন্য চেকপোস্ট থেকে পালানোর পরে ওই গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়েছিল না? আর তারপরেই ওই রেডিও অ্যাক্টিভ রেডিয়েশনের সিমটমস ওদের মধ্যে হতে থাকলো। জানি না এই বোমটা এখন কোথায় আছে আর ওটা কত মানুষের ক্ষতি করবে। যদি ওদের যেখানে বোম পৌঁছানোর কথা ছিল ওখানে যদি পৌঁছে যায়, তাহলে হাজার লাখ লোকের প্রাণের সংশয় আছে। এই তো বাইরে কোথাও দেখতে পাচ্ছি না। ও আবার মলের ভিতরে ঢুকে যায়নি তো? মেন গেট দিয়ে তো মলের ভিতরে যেতে পারবে না, সিকিউরিটি চেকিং এ ধরা পড়বে। বোমের রেডিয়েশন 25 কিলোমিটার অবধি, এই মলের ভিতরেই রাখতে হবে তার কোনো মানে নেই। তাহলে হতে পারে ও এই বোম মলের আশেপাশে কোথাও লুকিয়ে রেখেছে। চেক করে দেখি। এর সাথে তো ওই লোকটাই আছে স্কেচের। এই বাইরে বেরো। এখানে অব্দি এসে গেছে, তাড়াতাড়ি চলো। বাইরে বেরো, তোদের খেলা শেষ। ব্যাগ দে। নিয়ে নাও। কিন্তু কোনো লাভ নেই, আমি বোম অ্যাক্টিভেট করে দিয়েছি। 1 ঘন্টার মধ্যে এই শহরটাও খতম হয়ে যাবে, আমরাও মরে যাব। অভিজিৎ, বোম তো অ্যাক্টিভেট করে দিয়েছে ওরা। শুধুমাত্র 1 ঘন্টা সময় আছে আমাদের। চলো শহর থেকে বাইরে যাই। ধরো এটা। শহর থেকে তো অনেক দূরে চলে এসেছি, কোথায় ফেলবো এবার এটাকে? কোনোভাবে যদি ডিফিউজ করা যেত। ইম্পসিবল অভিজিৎ, মানে হতে পারে, কিন্তু সময় লাগবে আর আমাদের কাছে সময় নেই। কিন্তু অভিজিৎ, আমি ভাবছিলাম কি এই কাজের জন্য আমাদের দুজনের যাওয়া খুব প্রয়োজন কি? যে কোনো একজন গেলেই তো হবে। হ্যাঁ ভাই, তুমি তো কথাটা ঠিকই বলেছো। বোমটা বেশি ভারীও নয়, হালকাই। আমি নিয়ে যাচ্ছি, গাড়িটা থামাও। আরে অভিজিৎ, আমি এটা বলছিলাম যে তুমি চলে যাও, আমি নিয়ে যাচ্ছি। আচ্ছা, আমি তোমায় একা যেতে দেবো? এটা হচ্ছে না বস। দেখো, আমার সামনে পেছনে কেউ নেই, আমার পেছনে কেউ কাঁদার নেই, কারো কিছু এসে যাবে না। আরে ভাই, আমার তো অনেক কেউ রয়েছে। আরে আমারও বা কে রয়েছে? আমার সামনেও কেউ নেই আর পিছনের কথা মনে নেই। কি বলছো ভাই? যদি তোমার কিছু হয়ে যায় না তো তাহলে সারিকাকে কি উত্তর দেবো আমি? এই এটা কিন্তু একদমই ঠিক নয়। কাজের সময় কোনো মজা নয়। আমি মজা করছি না, ফোন করি ওকে। আরে না না না, একদমই না, একদমই না। ঠিক আছে, আমি মেনে নিচ্ছি। সরি। হ্যাঁ, তাহলে কিন্তু আমি বোম ছাড়বো না, ধরেই বসে থাকবো। আমরা দুজনে একসঙ্গে যাব, ব্যাস। তুমি কখনোই আমার কথা শুনবে না। কি হলো? মনে হচ্ছে টায়ারে কিছু প্রবলেম আছে। আরে এই পেছনের টায়ারটা একটু চেক করো। প্রবলেমটা এখনই হতে হলো? সাবধানে। এটা চিটিং! এটা চিটিং করলে তুমি দয়া। এটা চিটিং। স্যার, ডক্টর সারিকা আর এই ওয়ার্ড বয় তো জ্ঞান ফিরে গেছে, কিন্তু ডক্টর সালুকের কেন জ্ঞান ফিরছে না স্যার? কারণ ডাক্তারবাবু ওই ডিভাইসটার সাথে অনেক বেশি সময় ছিলেন, তাই ওনার জ্ঞান ফিরতেও একটু বেশি সময় লাগবে। না না, তাড়াতাড়ি ওর জ্ঞান ফেরাতে হবে, কারণ ওর কাছে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে। আর সেই জন্যই তো এই সমস্ত ঘটেছে, ওরাই তো এই সমস্ত করেছে। স্যার, আই হোপ যে এতক্ষণে অভিজিৎ স্যার আর দয়া স্যার ওই বোমটাকে ডিফিউজ করেছে। স্যার। অভিজিৎ, দয়া কোথায়? দয়া কোথায়?
স্যার আমি আর দয়া ওই বোমটাকে নিয়ে শহরের বাইরে যাচ্ছিলাম। মনে হচ্ছে টায়ারে কিছু প্রবলেম আছে। আরে এই পেছনের টায়ারটা একটু চেক করো। দয়া আমাকে গাড়ি থেকে নিচে নামিয়ে দেয় আর নিজে চলে যায় সুইসাইড মিশনে। আর তুমি ওকে যেতে দিলে? আমাকে মিথ্যে কথা বলে নামিয়ে দিয়েছে। অভিজিৎ স্যার এরকম বলবেন না। তার মানে কি দয়া স্যার আর কোনোদিনও ফিরবেন না? হ্যাঁ ফেডরিক, দয়ার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না ওর। ও একজন সিআইডি অফিসার, বুঝেছো? ওকে বাঁচানোর জন্য রাস্তা খুঁজে বের করব। আমরা রাস্তা খুঁজে বের করব। রাস্তা তো একটাই আছে স্যার, সময় থাকতে যদি ওই বোমটাকে ডিফিউজ করা যায় তাহলে। কিন্তু বমকে ডিফিউজ সেই লোকটাই করতে পারবে যে পাসওয়ার্ডটা দিয়েছে, আর ওদের সকলেই তো মারা গেছে। ধ্যাত্তেরি কি স্যার, দয়া স্যার ফোনই তুলছেন না। বস সালুকে, সালুকে তুমি ঠিক আছো তো? হ্যাঁ, নিউক্লিয়ার বম। বোম? কি জানো, কি বলতে চাইছিলে? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। বস পাসওয়ার্ড। পাসওয়ার্ড জানো তুমি? কি পাসওয়ার্ড? কি পাসওয়ার্ডটা তাড়াতাড়ি বলো। রেইনবো, রেইনবো, রেইনবো। অভিজিৎ স্যার পাসওয়ার্ড রেইনবো। রিং হচ্ছে কিন্তু ফোন তুলছে না। আর এই দয়াটাও না, ওকে মেসেজ করে দেখো। অভিজিতের মেসেজ। কোড পাওয়া গেছে? হ্যাঁ অভিজিৎ। দয়া পাসওয়ার্ড পেয়ে গেছি। পাসওয়ার্ড হলো, এক মিনিট এক মিনিট। হ্যাঁ অভিজিৎ বলো, কি কোড? রেইনবো। রেইনবো? কিন্তু কিপ্যাডে অ্যালফাবেট নেই, নাম্বারস আছে। কিপ্যাডে অ্যালফাবেট নেই? ভাই এটা কি করে হতে পারে? আরে দেখো না, ওর মধ্যে কোথাও রয়েছে হয়তো। এ থেকে জেড পর্যন্ত 26টা অ্যালফাবেট আছে। যেমন এ 1 হবে, তেমনি রেইনবোর আর আছে, আরে অন্য কিছু হবে। চটপট তাড়াতাড়ি বলে দাও ওকে। রেইনবো। আমি নাম্বারগুলো বলছি, তুমি নাম্বারগুলো টাইপ করবে, ওকে? আরে টাইম নেই স্যার এটা হয় স্যার। দয়া দেখো আমি নাম্বারগুলো দিচ্ছি, তুমি টাইপ করো। কোন নাম্বার? 18। এক মিনিট এক মিনিট এক মিনিট। হ্যাঁ বলো। 18 19 19 14 14 15 15 23। না অভিজিৎ, বোম ডিঅ্যাক্টিভেট হয়নি। দয়া হতে পারে তুমি টাইপ করতে ভুল করেছো, আরেকবার ট্রাই করো। হ্যাঁ অভিজিৎ ঠিক করেই টাইপ করছি, তাড়াতাড়ি বলো। 6 মিনিট 23 সেকেন্ড বাকি আছে। 18 19 19 14 29। আরে অভিজিৎ কিচ্ছু হচ্ছে না ভাই। যদি যদি কিপ্যাডের বাটন টিপি তাহলে ওই মিউজিক হচ্ছে, মিউজিক। এই মিউজিক্যাল শব্দটা কিসের? তাহলে কি পাসওয়ার্ড মিউজিক্যাল নয় তো? রেইনবো, রেইনবো একটা মোবাইল টিউন না? দেখো তো। হ্যাঁ টোন। তাড়াতাড়ি করো ভাই, সময় নেই। এক সেকেন্ড। এই যে স্যার। পেয়েছো? শোনো শোনো দয়া, এই টিউনটা শোনো আর ওর মধ্যে টিউনটা পুট করার চেষ্টা করো। অভিজিৎ এই মিউজিকটা এখানে কিপ্যাডে বাজছে। এই যে শোনো, এই 1 2 3 4 5 6, না এই 5 নম্বর পর্যন্ত একই মিউজিক বাজছে। তারপরে এই মিউজিক চেঞ্জ হচ্ছে। এই শোনো 6 7 8 9। না না দয়া সাবধানে। 5 পর্যন্ত টিউন আছে, তারপরে ড্রামের আওয়াজ আছে। 5 পর্যন্ত ওই টিউনটা আছে না, 1 2 3 4 5। তুমি এই নাম্বারগুলোর মধ্যেই ট্রাই করো। আরে ভাই আমি কোনো মিউজিশিয়ান নাকি, আমি কিছু বুঝতে পারছি না। এই মানে কি হচ্ছে? আরে দয়া অপশনগুলো ট্রাই করো। 1 2 3 4 5 আছে, 5 4 3 2 1 করো, 1 3 5 5 4 3 2 1। যে কোনো কিছু র্যান্ডম করো, র্যান্ডম। করছি তো ভাই। দয়া ট্রাই করো, কিছু একটা করো। স্যার চেষ্টা করছি স্যার, চেষ্টা করছি, কিন্তু কিছুতেই হচ্ছে না। হচ্ছে না অভিজিৎ স্যার, এটা হচ্ছে না স্যার।
স্যার 40 সেকেন্ড বেঁচে আছে স্যার। চেষ্টা করো ভাই, আমরা রয়েছি তোমার সঙ্গে। মনে হচ্ছে সময় এসে গেছে। তোমার কিচ্ছু হবে না দয়া। দয়া তুমি এরকম বলো না প্লিজ, তোমায় করতেই হবে। ট্রাই করো দয়া, ট্রাই করো। আরে করছি তো ভাই, আমি আর কি করব? স্যার সময় শেষ হয়ে গেছে স্যার। দয়া বলেছিলাম না তুমিই পারবে।